বাংলাদেশি দর্শকদের আসলে আবেগটা কিরকম ছিল, ওনারা এটা কিভাবে রিয়্যাক্ট করেছিল, চলুন তাহলে একটু দেখে আসা যাক। কিছু বলার নাই ভাইয়া, জাস্ট আর্জেন্টিনা ফ্যানদের এটাই বলবো, ট্রোল করাটা অফ করেন। পুরো দর্শক সারিকে মানে পুরো দেশকে আপনারা কান্নায় একদম মানে ভাসিয়ে দিলেন, কিন্তু আপনারা তো কিছুই করতে পারলেন না। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্টস আকাশিনা হলদা, পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে, আর আমি আপনাদের ফেভারিট হোস্ট সোহাগান নাফিস আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটা একটু ডিফারেন্ট, কারণ আপনারা জানেন আমাদের শোয়ের নাম হচ্ছে আকাশিনা হলদা, কিন্তু আমার দুই পাশেই দুজন ভক্ত আছেন এবং দুজনই বসে আছেন আর্জেন্টিনা না ব্রাজিলের জার্সি পরে। আপনারা কি আর্জেন্টিনা জার্সি পরে আছেন? না না, কখনো ব্রাজিলের জার্সি পরে আছেন, কারণ ডেফিনেটলি আপনারা ব্রাজিল সাপোর্টার। কিন্তু একটু আজকে আমাদের সেটের এক্সাইটমেন্টটা আসলে অতটাও বেশি নাই, বিকজ আমরা ঠিক এমন একটা মোমেন্টে এসে আপনাদেরকে আমাদের সেটে নিয়ে এসেছি যখন আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ব্রাজিল আর নেই। দ্যাট মিনস আপনারা অলরেডি নকড আউট। এই নকআউট যে সিচুয়েশনটা চলছে, এটা অবশ্যই আপনারা হয়তো এক্সপেক্ট করেননি যে এত আর্লি আপনারা চলে যাবেন। তারপর আপনাদের চলে যেতে হয়েছে, অ্যান্ড এটাই হচ্ছে রিয়ালিটি। যদিও এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সবচেয়ে বেশি আপনারাই মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি স্টার হোল্ডার্স আপনারাও। যদিও একটু ডিবেট আছে একটা দুইটা ওয়ার্ল্ড কাপ নিয়ে, এগুলো থাকবেই, সব ডিবেটের ঊর্ধ্বেই হচ্ছে আমাদের খেলা। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখেন যে প্রত্যেক মুহূর্তে আমি আসলে এই এপিসোডটাকে শুরু থেকে এমনভাবে সাজিয়েছিলাম যে আমার হাতে একটা লাল রঙের বাঁশি থাকতো এবং একটা ইয়েলো কার্ড অথবা একটা রেড কার্ড থাকতো। বাট আনফর্চুনেটলি আজকে আমি এই দুইটার কোনোটাই ব্যবহার করব না, কারণ আজকে শুধু আমাদের কথা হবে। আমরা জানবো যে আপকামিং আপনাদের প্ল্যানস কি। সামনে কোপা আমেরিকা আছে 2030 সালে, আবার ফিফা আছে, আপনাদের মিশন হেক্সা আছে। আপনারা তো চাইলেও আর এই 5টা ওয়ার্ল্ড কাপ ফেরত দিতে পারবেন না, আপনাদের তো এটা নিয়ে আগাতে হবে। এবং রাউন্ড অফ 16 আপনাদের এখন পর্যন্ত আসার পরে আপনারা অনেক ধরনের প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু নিয়েই কিন্তু আপনারা যাচ্ছেন। শুধুমাত্র আমি বলবো না যে অপ্রাপ্তি, আপনারা অনেক ইমোশনাল পার্ট আছে যেগুলো অতিক্রম করেছেন। ডিয়ার অডিয়েন্স, ওনাদের কথা শোনার আগে আমরা আসলে একটু দেখে নিতে চাই যখন আমাদের রাউন্ড অফ 16-এর লাস্ট ম্যাচ ব্রাজিলের সাথে নরওয়ের যে খেলাটা হচ্ছিল, এই টান উত্তেজনাপূর্ণ খেলার ঠিক শেষ মুহূর্তে আপনারা যেহেতু জানেন যে বাংলাদেশের মানুষরা একটা বিশাল সংখ্যক অডিয়েন্স হচ্ছে আবেগী ব্রাজিল ফ্যান। শুধু আবেগী না, ওনারা আসলে মন থেকে ব্রাজিল ফ্যান। তো আমরা ওই সময়ের কিছু ক্লিপস দেখে আসি যে ওই সময়ে যখন ব্রাজিল কিনা নকআউট হয়ে গেল ওয়ার্ল্ড কাপ থেকে, দর্শকদের স্পেশালি বাংলাদেশি দর্শকদের আসলে আবেগটা কিরকম ছিল, ওনারা এটা কিভাবে রিয়্যাক্ট করেছিল, চলুন তাহলে একটু দেখে আসা যাক। কিছু বলার নাই ভাইয়া, জাস্ট আর্জেন্টিনা ফ্যানদের এটাই বলবো, ট্রোল করাটা অফ করেন। ডিয়ার অডিয়েন্স, আপনারা অলরেডি দেখলেন যে আসলে রিয়াকশনটা কতটা ইমোশনাল ছিল। যদিও এখানে কিছু ক্লেমস ওনারা করেছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমরা যেহেতু আপনাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে আমরা বাই ডিফল্ট প্রতিপক্ষ ভেবে থাকি, তো বাই ডিফল্ট প্রতিপক্ষ আর্জেন্টিনার যে প্যারালেল যে ওনাদের গ্রুপটা যাদের সাথে ওনাদের খেলা পড়েছে, এবং আপনাদের যে খেলাটা রাউন্ড অফ 32 এর ক্ষেত্রে, রাউন্ড অফ 16 এর ক্ষেত্রে আপনারা যাদের সাথে মানে খেলে এসেছেন, আমাদের দর্শকরাও যে ধরনের রিয়াকশনস দিল যে আসলেই তো এই এত হার্ড টিমগুলোকেই কেন আপনাদের ডিফেন্ড করতে হচ্ছে। এবং আমরা দেখলাম যে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আমার মনে হয় এইবার সবচেয়ে দুর্বল টিম নিয়ে ব্রাজিল এসেছিল ফিফা ওয়ার্ল্ড কাপে। তো প্রথমে চলে যাই আপনার কাছে, আপনার নামটা বলবেন প্লিজ, এবং আপনার ওভারঅল এক্সপেকটেশন এন্ড ফিউচার এক্সপেকটেশনসগুলো বলবেন প্লিজ। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম হাসান, একজন ডাইহার্ড ফ্যান অফ ব্রাজিল ফুটবল। Brazil football is not just a football, it's a history.
অ্যান্ড ইটস আ কালচার অ্যাকচুয়ালি। কারণ ব্রাজিলের বলা চলে যে কালচারের বড় একটা অংশ হচ্ছে তাদের ফুটবল। অ্যান্ড 1800 সালে হচ্ছে তাদের মানে 1800 সালে হচ্ছে তাদের দেশে হচ্ছে ফুটবলটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়, এবং 1930 সালের পর থেকে আমরা জানি যে প্রত্যেকটা বিশ্বকাপ ব্রাজিল খেলেছে এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবং যদি বলা হয় যে গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলার, তাহলে মেসির নামের সাথে অবশ্যই পেলের নামটা যোগ করতে হবে। পেলের নামটা তো অবশ্যই আসবে, Definitely কারণ আসবে। উনি একমাত্র মানে মানব বিশ্বকাপের ইতিহাসে যিনি তিনটা ওয়ার্ল্ড তিনটা World Cup ওনার হাত জিতেছেন। দিয়ে এসেছে। হ্যাঁ, তো এটাকে এবং- অবশ্যই আমরা ডিনাই করছি না। সেক্ষেত্রে এবার যদি অবশ্য আর্জেন্টিনা জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড পজিশনেই থাকবেন থাকবে মেসি। অ্যানাদার গোট লিওনেল মেসি Lionel অবশ্যই। মেসি। তো সেক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার রাউন্ড অফ 16 পর্যন্ত যে পারফরমেন্সটা দিলেন, আপনি কি স্যাটিসফাইড ছিলেন শুরু থেকে এই পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিতে? যদি সত্যি বলি আসলে না, স্যাটিসফাইড ছিলাম না। কারণ কার্লো আনচেলত্তি মাত্র হচ্ছে 1 বছর হলো ব্রাজিল ফুটবলের দায়িত্বটা নিয়েছেন। তার আসলে টিম ফরমেশন বোঝা এবং প্লেয়ারদের হচ্ছে সেভাবে তৈরি করার আসলে ঠিক ওইভাবে সময় বা সুযোগ পেয়ে ওঠেননি। তো সেই হিসেবে মনে করি যে আসলে না, স্যাটিসফাইড না। শুরু থেকে হচ্ছে তাদের খেলার ভিতরে একটা ছন্দপতন দেখা গিয়েছিল শুরু থেকেই, কারণ অনেক দুর্বল টিমের সাথেও তাদের হচ্ছে খুব ভালো পারফরমেন্স আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেটা আসলে আমরা খেলার মাঠে ওইরকমভাবে দেখতে পাইনি। এবং লাস্ট ম্যাচ যদি বলি নরওয়ের সাথে তো আসলে এক্সপেকটেশন ছিল অনেক, কিন্তু আসলে তাদের মিডফিল্ডের ছন্দপতন এবং ডিফেন্স লাইনের ছন্দপতনে আমরা দেখেছি যে আসলে শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে আর্লিং হালান্ডের 2টা গোলের কারণে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এবং একদিকে হচ্ছে আমাদের হচ্ছে নেইমার জুনিয়রের যে ইনজুরির কথা বলা হয় বারবার, আসলে ইনজুরির কারণে সে তো খেলতেই পারে নাই। প্রথম একটি ম্যাচে 70 মিনিট পরে হচ্ছে তাকে নামানো হয়, এবং লাস্ট ম্যাচেও ঠিক সেটিই দেখা গেছে। এবং আপনার এই কথাটা ধরে আমি একটু ওনার কাছে আসতে চাই, আপনার নামটা বলবেন please? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হাসান। আচ্ছা, আপনার কি মনে হয়, যেহেতু উনি বললেন যে লাস্ট ম্যাচে আপনাদের কোচ এগেইন একটা এক্সপেরিমেন্ট করলো এবং উনি নেইমারকে 70 মিনিটের পরে মাঠে নামালো, এই জায়গায় আপনার কি মনে হয় যে কোচের পার্সপেক্টিভটা কেমন ছিল? কারণ এখানে কিন্তু একটা জিনিস না বললেই নয়, আপনাদের নরওয়ের আগের যে ম্যাচটা ছিল জাপানের সাথে, ওখানে কিন্তু কোচ সেম স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করেছিল, সেখানে কিন্তু আপনার সাকসেস পেয়েছেন। তো আপনি কি এক্ষেত্রে কোচকে দায় দিচ্ছেন কি না, বা আপনার কি মনে হয় যে না, এখানে আসলে পুরোটাই ভাগ্যর একটা ফের ছিল, কি মনে হয়? আচ্ছা, আমি শুরুতেই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি একজন ক্লাবের কোচ ছিলেন। তিনি বিভিন্ন ক্লাব পরিচালনা করেছেন, কখনোই কিন্তু তিনি ন্যাশনাল কোনো টিমকে এখনো পর্যন্ত পরিচালনা করেননি। এটাই তার ফার্স্ট টাইম ক্লাবের ফিফা বা কোপা আমেরিকায় বা ইন্টারন্যাশনাল যে স্টেজ। কোনো কিছুতে তো করেননি। এই জিনিসটার ক্ষেত্রে হয় কি যে আপনি যখন কোনো ক্লাবের কোচ, তখন আপনার যদি ডিফেন্স লাইন বা মিডফিল্ডার বা ফরওয়ার্ড আপনার যদি কমতি থাকে, আপনি যারা হচ্ছে মালিকানা রয়েছে যাদের হাতে, তাদেরকে আপনি বলবেন যে 70 মিলিয়ন আমাকে একটা নতুন প্লেয়ার বাট এই অনেকটা দাবা খেলার মতো, এই যে আমার জায়গাটাই এই জিনিসটা হ্যাঁ, পছন্দ হচ্ছে না, আমি এই সৈন্যটাকে আমি রিপ্লেস করে আমি এখানে একটা আরেকটা- মন্ত্রী বসিয়ে আরেকটা মন্ত্রী দিলাম। So আমি বসিয়ে জাস্ট দিলাম। স্ট্রেনথেন করতেছি বিষয়টা, বাট আমি এখন বাট আমি যদি ন্যাশনাল টিমের দিকে যাই, বিষয়টা একদম ভিন্ন। না, এটা তো আমাকে অবশ্যই আইদার ভিন্ন যে- আইদার আমাকে আন্ডার 19 আন্ডার 18 থেকে খুঁজে বের করতে হবে ট্যালেন্টগুলোকে, ট্যালেন্টগুলোকে, আর নাইদার আমাকে ট্যালেন্ট যা আছে পটেনশিয়াল তাদেরকে মানে আপনি বলছেন এক্সপ্লোর যে করার এখানে সুযোগ দিতে হবে আর কি। কার্লো আঞ্চলতে উনি আরেকটু সময় যদি পান, আরেকটু বা সময়। সামনের কোপা আমেরিকা, তারপরে 2030 সালের যে ওয়ার্ল্ড জি, জি, কাপটা, জি, অবশ্যই, এইটা যদি অবশ্যই। উনি পান, তাহলে হয়তোবা উনি কিছু হোম গ্রাউন্ড থেকে Home ground প্লেয়ার তৈরি করে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে এবং, আমি এই- দুইজনকে একটু প্রশ্নটা ছুড়ে দিতে চাই। উনি খুব ভালো একটা পয়েন্ট এসেছে। দেখেন, নেইমার জুনিয়র আমরা ধরে নিচ্ছি যে হয়তোবা ওনাকে আমরা আপকামিং ওয়ার্ল্ড কাপে আর দেখছি না, কোপা আমেরিকা দেখবো কিনা এটা এখনো শিওর না। তো এক্ষেত্রে আমরা যদি ধরেই নেই যে নেইমার ইজ নো মোর, আমরা দেখলাম যে ভিনিসিয়াস জুনিয়র উনি কিছুটা চেষ্টা করছেন পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে, রাফিনহা ছিলেন। তো এখন আপনার কি মনে হয়, উনি তো একটা কথা অলরেডি বললেন যে ব্রাজিলের যে গ্রাউন্ড লেভেল থেকে আন্ডার 18 আন্ডার 19 ওখান থেকে যদি কিছু ট্যালেন্টস নিয়ে আসা যায়, তো ওভারঅল যদি আপনি ব্রাজিলের ইতিহাস লক্ষ্য করেন, সেখান থেকে কি মনে হয় ব্রাজিল কি পারবে? আমি মনে করি যে পারবে।
আচ্ছা, ওনার তো এখন আর ওই আগের সাম্বা ফর্মের ব্রাজিলে নাই, এখন তো ব্রাজিল অনেকটা মডার্ন ইউরোপিয়ান ধাঁচে চলে এসেছে। এক্ষেত্রে ওনারা কি পারবে মানে ওই র ট্যালেন্টটাকে নিয়ে আসতে, ঠিক যেরকম নেইমার উঠে এসেছিল, পেলে উঠে এসেছিল, মানে এক্ষেত্রে আপনি এক কথায় কিভাবে বলতে পারেন যে ব্রাজিল পারবে? কারণ ব্রাজিল ইজ নো মোর লাইক ব্রাজিল ওয়াজ সাপোজ টু বি। দেখা যায় যে 2002 সালের যে ব্রাজিলটা ছিল, এখন সেই ব্রাজিলটা আর আগের মতো নাই, ওই সাম্বা ফর্মেও নাই এবং সেই ট্যাকটিসটাতেও নাই। এখন দেখা গেছে যে যত দিন বদলাচ্ছে তার সাথে সাথে ফুটবলের ট্যাকটিসটাও বদলাচ্ছে। আমরা দেখেছি যে অনেক ভালো ভালো যে টিমগুলো, সেগুলো হচ্ছে অনেক খারাপ টিমের কাছেও হেরে যাচ্ছে শুধুমাত্র ট্যাকটিসের কারণে। মডার্ন ফুটবলে শুধুমাত্র মানে খেলা দিয়ে বা হচ্ছে কতটুকু সময় আমি আমার কাছে বল রাখলাম বা কত ভালো ভালো প্লেয়ার হচ্ছে কত হচ্ছে তারকা প্লেয়ার আমি মাঠে নামাই দিলাম, এটার উপরে আসলে গোল বা হচ্ছে ম্যাচ হার জিতটা নির্ভর করতেছে না। ম্যাচ হার জিতটা নির্ভর করতেছে টোটালি ট্যাকটিসের উপরে, আমি কতটা মডার্ন ট্যাকটিসটা অ্যাপ্লাই করতেছি। সো আমি মনে করি যে কার্লো আনচেলত্তি যেহেতু সাকসেসফুল একজন মানুষ, সো উনি আই গেস এইরকম ট্যালেন্ট উনি নিয়ে এসে এবং আরো ভালো ট্যাকটিস ফলো করে হয়তো বা উনি আরো ভালো একটা টিম ফরমেশন তৈরি করতে পারবেন আমাদের অসংখ্য নেক্সট। ধন্যবাদ। তো আপনার কাছে আসি, উনি যেহেতু বললেন, আমার মনে হয় যে ব্রাজিল যে স্ট্র্যাটেজি নিয়ে খেলছে এই পুরো ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখলাম, বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। আমার কেন জানি মনে হয় যে কোথাও যেন ওই সাম্বা ফিলিংসটা ওনারা পাচ্ছেন না। তো আপনার কি মনে হয় যে মডার্ন ইউরোপীয় ধাঁচের যে ট্যাকটিক্সগুলো, ঠিক যেটা জাপান ফলো করে, ঠিক যেটা জার্মানি ফলো করে, নেদারল্যান্ড ফলো করে, ইভেন নরওয়ে ফলো করছে, আপনাদেরকে হালান্ড যেভাবে নাকানি চুবানি দিল, তো এই জায়গায় কি আপনার মনে হয় যে ব্রাজিলকে মানুষজন, ব্রাজিল ভক্তরা যেভাবে চেনে, সেটার জন্য ব্রাজিলকে 2030 সালের ওয়ার্ল্ড কাপে অথবা কোপা আমেরিকায় ঠিক আবার ওই সাম্বা ফর্মে ব্যাক যেতে হবে? মানে এটা আপনার কি এখনো মনে আচ্ছা, হয় নাকি? আমার বেশ কিছু অবজারভেশন আছে এই জায়গায়। সেটা হচ্ছে যে আমরা যখন 2006 সাল 10 সালের ওয়ার্ল্ড কাপগুলো দেখেছি বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখেছি, সেখানে আমরা রোনালদিনহো, কাকা এই ধরনের স্টার প্লেয়ারগুলোকে যখন দেখেছি, তারা যখন এই জার্সিটা পরতেন, এই যে 5টা স্টারের যে একটা ওয়েট আছে, এই ওয়েটটাকে তারা ধারণ করে নিজের বুকের মধ্যে তারা এই ম্যাচগুলো খেলেছেন বিধায় তারা কিন্তু স্টার হয়েছে। ঠিক আছে, আপনি তো বললেন যে ওনাদের মতো প্লেয়াররা ছিল, ওনারা এই জার্সি পরতো দেখেই কিন্তু ওনারা মানে ব্রাজিলকে আপনারা ওই সময় সমর্থন করতেন। এখন তো আর ওনাদের মতো প্লেয়াররা নাই, ওনারা তো এখন গ্যালারিতে আপনাদের সাথে খেলা দেখে। সেক্ষেত্রে কি আপনি ব্রাজিল ছেড়ে দিয়ে কি ওই যে আমাদের আকাশী টিম, দ্যাট ইজ আর্জেন্টিনাকে কি জয়েন করবেন কি? না, আমরা কমিটির টিমের সাথে, আমরা কমিটির টিমে কখনো যোগদান করব না। আমরা কমিটির টিমে কখনো যোগদান করব না। আমরা যদি একটু প্রিভিয়াস দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আর্জেন্টিনাও একটা সময় খুব একটা ভালো ফর্মে ছিল না। আচ্ছা, কিন্তু তারাও কামব্যাক হবে, তারাও হচ্ছে 18 পর থেকে কামব্যাক শুরু করেছে। আচ্ছা, তাহলে আপনারা কবে কামব্যাক দিতে চাচ্ছেন? আপনারা তো এবারও কামব্যাক দিতে পারলেন না, মিশন হেক্সাও আপনারা ফেল করলেন, পুরো দর্শক সারিকে মানে পুরো দেশকে আপনারা কান্নায় একদম মানে ভাসিয়ে দিলেন, কিন্তু আপনারা তো কিছুই করতে পারলেন না। দেখা গেছে আর্জেন্টিনা কত মানুষজন হার্ট অ্যাটাক করে বসে আছে, আর্জেন্টিনা তো দুর্বল টিমের প্লেয়ারের খেলা দেখে। আর্জেন্টিনা তো 36 বছর পরে কামব্যাক। আর্জেন্টিনা তো আর হার্ট অ্যাটাক দিচ্ছে না, আর্জেন্টিনা তো ইজিলি মানে আর্জেন্টিনা হার্ট অ্যাটাকই দিয়েছে। আপনি কি 14 সালের কথা মনে নেই? মানে ওনারা তো 113 মিনিটে মারিও গোটসের একটা গোল। আর কিছু নাই। দেখেন, আপনারা চাইলে কিন্তু যোগ দিতে পারেন আমাদের আকাশিনা হলদা এই কমিটির টিমে কখনো ব্রাজিল কখনো যোগদান করবে না। আপনারা চাইলে কিন্তু পরবর্তী এপিসোডে কিন্তু এই জার্সিটা ফেলাই দিয়ে আপনারা কিন্তু আকাশী একটা জার্সি পরে আসতে পারেন। আই উইল ওয়েলকাম ইউ ডিয়ার অডিয়েন্স। আজকের এপিসোড এখানেই, দেখা হবে অন্য কোনো পর্বে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, আপনি যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়েই কিন্তু হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।